হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। কথা শুরু করতে না করতেই সামনে দেখতে পারতেছেন এক বাইকে তিনজন, শেষে একজন ছাত্রী সম্ভবত খুব জাতাজাতি করে হচ্ছে বসে রয়েছে। এই রিস্ক নিয়ে এই মেইন রোডে চলার কোনো মানে হয় না। তারপরও কী করা, বাঙালিকে আর সাদা শুধরায়। আর বর্তমান যে পরিস্থিতি, একা একা কীভাবে চলবে, দলবল নিয়ে এমনি চলতে হবে, নাহলে তো সম্ভব না। আজকের ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েক মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি, প্রকাশ্যে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি করছে? কেন আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ ঠেকাতে ব্যর্থ হচ্ছে? কেন দেশের সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব। সাম্প্রতিক ভয়াবহ ছিনতাই ও ডাকাতির ঘটনা, সরকারের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা, সাধারণ মানুষের এক্ষেত্রে করণীয় কী আছে। এই ভিডিওটি অবশ্যই সবাই খেয়াল করে শুনবেন। হয়তোবা আমার সাথে মতের ভিন্ন মত আপনাদের থাকতেই পারে, কিন্তু কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই যে সিএনজিটার অবস্থা দেখেন, যাতায়া জুতায়া। ওকে, আসেন টপিকে ফেরত আসি। বর্তমান সাম্প্রতিক বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে আমাদের মাঝখানে। তার মধ্যে সবার চোখে অবশ্যই বনশ্রীর এই স্বর্ণ ব্যবসায়ীর এই ঘটনাটা হয়তোবা চোখে পড়েছে। ফেসবুকে বেশ ভাইরাল যাচ্ছে বিষয়টা। ঘটনাটা হচ্ছে গত 24 ফেব্রুয়ারি বনশ্রীতে এই ঘটনাটা ঘটে। রাতের বেলা এক ব্যবসায়ী অ্যারাউন্ড 160 to 200 মতো ভরি স্বর্ণ নিয়ে বাসায় যাচ্ছিলেন। সাথে আরও লাখখানিক টাকা ছিল। সেই ব্যবসায়ীকে 3জন মোটরসাইকেল এসে প্রায় 6-7 জন দুর্বৃত্ত গুলি করছে, কোপাইছে, নিয়ে তার কাছ থেকে এগুলো ছিনিয়ে চলে গেছে। ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। আর অনেকের মনেই প্রশ্ন জাগছে, একজন ব্যবসায়ী এতগুলো জিনিস নিয়ে কেন? বেশ স্বর্ণ ব্যবসায়ী, তার কাছে এটা স্বাভাবিক না থাকার? আর দেশের যে বর্তমান সিকিউরিটি, তাতে যে দোকানে রেখে সে শান্তিতে ঘুমাইতে পারবে সেটা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে তার কাছে এটা থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। অনেকের কাছে অযৌক্তিক মনে হতেই পারে, বাস্তবতাটা হচ্ছে এটা। এখন অনেকে বলবেন, ভাই ব্যবসায়ীরা তো ইন্স্যুরেন্স পায়, আর অনেক, ভাই বাংলাদেশি ইন্স্যুরেন্সের পলিসি যে কী পরিমাণ খারাপ সেটা আলাদা করে বলার কিছু নাই। তো সেই সকল প্রেক্ষাপট যদি চিন্তা ভাবনা করেন, এই দেখেন রাস্তার মাঝখান দিয়ে আপামনিরা নেমে গেছে। একটু দাঁড়ান, আমি একটু সাইড কেটে যাই। আসেন ভাই, ফুডপান্ডার গ্রাহক উল্টা পশে। এখন প্রশ্ন উঠতে পারে যে হচ্ছে ইন্স্যুরেন্স যেটা কাজ করে না, সো সে কী করবে? সে তার জিনিসগুলো নিয়ে রাতের বেলা শান্তিতে ঘুমানোর আশায় হয়তো বা সে নিয়ে যায়। আর অনেকে বলতে পারে যে রেগুলারলি সে তো ফলো আপের মধ্যে ছিল, সে খেয়াল করবে না। ভাই দোকান থেকে ছিনতাই তার সামনে দেখেছে, সেটা তো তার এক কষ্ট আছে। দোকান থেকে ছিনতাই হলে সেটা তার আরও বেশি কষ্ট লাগতো। কিন্তু সরকারের ব্যর্থতা এখানে। কেন এরকম আবাসিক এলাকায় পুলিশের টহল ছিল না? কেন নিরাপত্তা বাহিনী আগে থেকে গোয়েন্দা তথ্য এগুলো নিয়ে সংগ্রহ করে নাই? এত সিসিটিভি থাকার পরও আমি এখন যখন শ্যুট করতেছি তখন পর্যন্ত হচ্ছে তারা ধরা পড়ে নাই। মানে এখন হচ্ছে 25 তারিখ এই সন্ধ্যা, এই পর্যন্ত তারা ধরা পড়ে নাই। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা না। এটা তো গেল একটা হচ্ছে সামনাসামনির ঘটনা। ওপেনলি বাসে ডাকাতি এবং শ্লীলতাহীনতা বা রেপ, যেটা কি বলি, ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে রিসেন্টলি 22 তারিখের ঘটনা। এই কিছুদিন আগে রাজশাহী ঢাকা মহাসড়কে একটা যাত্রীবাহী বাসে ডাকাত দল প্রথমে বাস চালককে অস্ত্রের মুখে জিম্মি করছে, তারপর যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল, মূল্যবান সম্পত্তি সকল কিছু লুট করছে। শুধু তাই নয়, বাসে থাকা কয়েকজন নারী যাত্রীর উপর শারীরিক নির্যাতনও চালানো হয়। এটার ব্যর্থতা কি সরকার এড়িয়ে চলতে পারে? আর বলতে পারেন নির্বাচিত সরকার না, উপদেষ্টারা কী করবে? ভাই তাদের কাছে সবচেয়ে বেশি ক্ষমতা। 5 আগস্টের পরে ওনাদের হচ্ছে
সেই সকল ছাত্র সমাজ ওই পজিশনে বসানো হয়েছে যাতে তারা হচ্ছে দেশটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তো এখানে ব্যর্থ তো। একটা মহাসড়কে পুলিশের চেকপোস্ট ছিল না? কেন বাস কোম্পানিগুলো যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করে নাই? কেউ প্রশ্ন করছে? করে নাই। সরকার কি শুধু ঘটনার পর দোষীদের ধরতে ব্যস্ত? কোনো প্রতিরোধকমূলক ব্যবস্থা নিবে না? তারপরও কি ঠিকমতো ধরতে পারতেছে না। সরকার অবশ্যই ব্যর্থ। নিরাপদ রাখার দায়িত্বটা হচ্ছে সরকার, এই যে আমার বাম পাশে যে দেখতেছেন এই পুলিশ ইনাদের এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীদের, তাদের কার্যকর ভূমিকা ছিল না। এই পুলিশের দুর্বল ব্যবস্থা, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করা, রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা ছাড় পাচ্ছে, তারা ড্যাম কেয়ার মোডে চলতেছে। ফলাফল সাধারণ মানুষ ভুক্তভোগী। নিরাপত্তা বাহিনীর অকার্যকর ভূমিকা, এটা প্রশ্ন তুলতেই হবে। অপরাধ হওয়ার পর পুলিশ আসে, কিন্তু আগে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ বা ট্রিটমেন্ট এরকম কিছুই করে না। গোয়েন্দা সংস্থা আদৌতে কি করে সেটা নিয়ে আসলেই প্রশ্ন ওঠা উচিত। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা। অনেকে এটা দায় দিবেন হচ্ছে অর্থনৈতিক বর্তমান অবস্থাকে। হ্যাঁ, হইতে পারে, অর্থনৈতিক মন্দা চলতেছে, বেকারত্ব হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সাথে কর্মসংস্থানের অভাব হচ্ছে, বিভিন্ন কোম্পানি বড় বড় গ্রুপ বন্ধ হয়ে যাচ্ছে, যারা আগে সরকারের সাথে হচ্ছে লিয়াজো মেনটেন করার কারণে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে হচ্ছে সংযুক্ত ছিল। এই যে যারা হচ্ছে এখন বেকার, তারা যদি অপরাধী হয়ে ওঠে, তাদের ফিরিয়ে আনাটা আরও কষ্টকর হয়ে যাবে, এবং এটা দায় সমাজ, সরকার, সকলের। এই সকল অপরাধে যাতে এই বেকাররা জড়িত না হয়ে যায়, সেটার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ঠিক মতো নিত, তাহলে জনগণের এত হতাশা থাকতো না। প্রতিটা ঘটনা আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ঘটনার পরে পুলিশের বক্তব্য অলমোস্ট সেম। তারা শুধু আশ্বাস দেয়, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থাপনা নেয় না। অপরাধীরা বারবার ধরা পড়েও রাজনৈতিক ছত্রছায়া মুক্তি পেয়ে যায়। জনগণের অভিযোগ শোনার কার্যকর ব্যবস্থা নেই। সাধারণ মানুষের বক্তব্য, আমরা কি সবসময় আতঙ্কে থাকব? পুলিশ কি শুধু ভিআইপিদের প্রোটেকশন দিয়ে ব্যস্ত থাকবে? কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল ডেভিল হান্ট নিয়ে, আমি ভিডিওটা উপরে লিঙ্ক করে দিচ্ছি, দেখতে পারেন। এই যে ডেভিল হান্ট হইলো, ডেভিল হান্টে এতজনকে ধরা হইলো, এত কিছু করা হইলো, আউটপুট কোথায়? ডেভিল হান্ট কি ছিল শুধু এইমাত্র এই কারণে যে যেই সরকার পতন হয়েছে সেই সরকারের হচ্ছে ঘনিষ্ঠ জনদের হচ্ছে ধরার জন্য? যদি তারাই ক্রিমিনাল হয়ে থাকে, তাদের ধরার পরও যদি এরকম হয়ে থাকে, তার মানে হচ্ছে কার্যক্রম ঠিক মতো চলে নাই। কার্যক্রম ঠিক মতো হলে ডেভিল হান্টে এইরকম হাইপ তোলা ডেভিল হান্ট, তারপরও যদি হচ্ছে আউটপুট না আসে, তাহলে কিভাবে কি? সর্ষের মধ্যে ভূত থাকলে তো আসলে তাড়াবে কি? আইন শৃঙ্খলা বাহিনীর আসলে সংস্কার দরকার। পুলিশ র্যাবকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আগে তাদের হচ্ছে আসলে বাহিনীর সকল সদস্য আসলে এই আন্তরিক কিনা যে হ্যাঁ জনগণের সিকিউরিটিটা দেওয়া হচ্ছে তাদের মূল দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকা যে তারা বেতন পায়, সেটার যে হচ্ছে মূল দায়িত্ব যে হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া, সেটা তাদের হচ্ছে মাথায় আগে থাকতে হবে। কোনো অপরাধী কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। এটা কী ধরনের কথা? আপনি কেউ একজন খুন করছে, খুন করে হচ্ছে রানিং গভর্নমেন্ট বা সরকার দলের সাথে সংযুক্ত থাকবে, কিংবা হচ্ছে বর্তমান হচ্ছে উপদেষ্টাদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে কি হচ্ছে তারা বেঁচে যাবে? আর গোয়েন্দা নজরদারি আগের থেকে হিউজ বাড়ানো উচিত। এই বর্তমান পরিস্থিতিতে যদি হচ্ছে গোয়েন্দা বাহিনী হচ্ছে চুপচাপ বসে থাকে, তাহলে আসলে দেশের মানুষ হতাশ হবে।
প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা, সিসিটিভি নেটওয়ার্ককে আরও জোরদার করা। এবং সিসিটিভি ফুটেজ থেকে লাভ কি? সেদিন তো হচ্ছে পুরো ভিডিও হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে ধরতে পারে না, একদিন পার হয়ে গেল, লাভ হয়েছে কোনো? প্রতিরোধমূলক অবশ্যই সিসিটিভি, তারপর বাস বা পাবলিক ট্রান্সপোর্টে যেমন হচ্ছে নারীদের সাথে যেসব মানে কার্যক্রম হচ্ছে, এইগুলো আসলে কোনোভাবেই নিয়ে নেওয়া যায় না। জনগণের যে একেবারে দায়সারাভাবে চলবে, নট লাইক দ্যাট। জনগণের দায়িত্ব আছে, সচেতন হতে হবে, অপরাধ দেখলে মানে একটু আগে আসতে হবে, শুধু না ভিডিও করলাম ছেড়ে দিলাম এটা না। এলাকা ভিত্তিক হচ্ছে টহল আসলে বাড়ানো উচিত। কমিউনিটি পুলিশিং বলতে একটা ব্যবস্থা আছে, এটা আসলে কার্যকর করা উচিত। এই যে গত 6 মাসে ডাকাতি এবং দস্যুতার ঘটনা প্রায় মামলা হয়েছে 1145টার মতো, যা আগের বছরের তুলনায় প্রায় 50% বেশি। এই অপরাধীদের যে বেপরোয়া ওঠে, তারা মানুষকে জিম্মি করে, অস্ত্র ঠেকিয়ে গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। এতে মানুষের মধ্যে দিন দিন নিরাপত্তাহীনতা বোধ আরও বাড়ছে এবং আতঙ্ক বাড়ছে। যদি সামারাইজ করি, সব মানে গত আগস্ট থেকে এই জানুয়ারি 6 মাসে ডাকাতি দস্যুতার যে হচ্ছে 1145টা ঘটনা ঘটছে, এইগুলো আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ডাকাতি বা দস্যুতার মামলা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র সবসময় বোঝা যায় না। পুলিশ যে ঘটনাগুলোতে তাদের কাছে অভিযোগ যায়, সেগুলো ঠিক মতো কার্যকর হয় না। মানুষ অনেক ঝামেলার ভয়েই যাইতে চায় না থানায়। সব মিলে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে আন্তরিক হতে হবে প্রতিটা পর্যায়ে। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 আগস্ট পরবর্তী যে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তার শুরু থেকে সরকার বিভিন্ন চ্যালেঞ্জ পেয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, তা কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পুলিশ থেকে বারবার বিভিন্ন বলা হচ্ছে এতজন গ্রেফতার হচ্ছে, ভুল না করলে মানে যে লাস্ট 2টা ঘটনা, রাজশাহী 22-এর ঘটনা, আগে 20 ফেব্রুয়ারি পর্যন্ত মোস্ট প্রবাবলি রাজধানীতে 289 মামলায় প্রায় 758 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারপরও এই অবস্থা কীভাবে হয়? কিন্তু ভয়াবহ তথ্য আরও যে এই যে 758 জনকে ধরা হয়েছে, তার মধ্যে 154 জনই আবার জামিনে বের হয়ে গেছে। এত স্বল্প সময় কীভাবে বের হয়ে যায় তারা? পুলিশ কি ভুল লোকদের ধরছিল? তাহলে পুলিশের হচ্ছে তদন্ত হওয়া উচিত যে এরকম ভুল লোক কেন ধরছে। আর যদি তারা সঠিক লোক ধরে থাকে, তারা এত শর্ট টাইমে কীভাবে বের হয় সেটাও জানা উচিত। একাধিক বিশ্লেষক, পুলিশ সবাই বলতেছে যে অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মসংস্থার অভাবের কারণে এই অপরাধ প্রবণতা বাড়তেছে। সেই দিকেও হচ্ছে সরকারের নজরদারি বাড়ানো উচিত। হ্যাঁ, যদি এই ঘটনার কারণে এত কিছু হয়, এটা গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে 72টা মতো ধর্ষণের ঘটনা আসছে, যেটা অস্বাভাবিক। এতগুলো ধর্ষণের ঘটনা কিভাবে আসে একসাথে? তাই বলা বাহুল্য যে হচ্ছে বর্তমান এই সব বিষয়ে গুরুত্ব দেওয়া আসলে দরকার। আগামী মাস শুরু হবে পবিত্র রমজান মাস। পাইকারি বাজারে রোজার উপলক্ষে নিত্যপণ্যের কেনাবেচা বেড়ে গেছে, সামনে রেখে পোশাকের কেনাবেচা বাড়বে। এখন আর্থিক লেনদেন হিউজ পরিমাণ বাড়বে। কিন্তু একই সঙ্গে যদি চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, মানুষ আশঙ্কা করবে ডেভিল হান্টের মাধ্যমেও যদি হচ্ছে সরকার ব্যর্থ হয় যে এগুলো কন্ট্রোল করতে, আসলে এটা উদ্বেগের কারণ।
পরিশেষে দেশ আমাদের, এটা কারোই হচ্ছে অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা সবাই দায়মুক্তভাবে চলতেছি। সব দোষ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী, দোষ আপনার আমার সবারই আছে। আমরা হয়তো বা দেখতেছি একবারে আসতেছি না, কোবাইতেছিল হয়তো 6 জন, আশেপাশে প্রত্যেক বাড়িতে লোক ছিল, নিচে গেটে দারোয়ান হচ্ছে দাঁড়ায় বসে ছিল, চাবি দেয়। এইরকম কেন হবে? এগুলোর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, সাথে সরকারকেও তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পালন না করলে তার উপর প্রশ্ন তুলতে হবে। যদি আমার কথায় কেউ বেজার হয়ে থাকেন, জানাবেন কেন বেজার হচ্ছেন। আমার সাথে মতের ভিন্নতা আপনার থাকতেই পারে, ভিডিও শুরুতে বলেছি, সেই ভিন্নতার কথাটা জানাবেন। আজ এই পর্যন্তই। সামনের ভিডিওতে হয়তো বা কোনো খুশির খবর নিয়ে আসতে পারি, যেন এইরকম ভারাক্রান্ত মনে ধর্ষণ ছিনতাইয়ের ঘটনা নিয়ে কথা বলতে ভাল লাগে না। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই, বাই বাই।